নমস্কার বন্ধুরা, জ্ঞান সম্পদ চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি চালু করতে চলেছি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন বিষয়বস্তু, অর্থাৎ তার প্রথম অধ্যায়টা। তো আজকের টপিক হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু। তো আমাদের প্রথমেই জানতে হবে কি যে রাষ্ট্রবিজ্ঞান কি। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, সাধারণ মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। ঠিক আছে, যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞান পরবর্তীকালে বৃহত্তর ক্ষেত্রে জানতে পারবো, তখন কিন্তু শুধুমাত্র রাষ্ট্রই যে এর অন্তর্ভুক্ত এমন কিছু নয়। ঠিক আছে, এর বাইরে আরও অনেক বিষয় আছে যেটা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত, সেটা আমরা পরবর্তীকালে একে একে জানতে পারবো। তো প্রথমে আমার জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান কি। রাষ্ট্রবিজ্ঞানকে যদি আমি ভাগ করি তাহলে কি একটা আছে, একটা রাষ্ট্রের একটা বিজ্ঞান, অর্থাৎ প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রাষ্ট্র। তাহলে আমাদের জানা দরকার কি, আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে রাষ্ট্র কি। রাষ্ট্র হলো একটা বিমূর্ত ধারণা, বোঝা গেল? যেমন ধরে না মন একটা বিমূর্ত ধারণা, আমাদের বৃক্ষত্ব একটা বিমূর্ত ধারণা। এই বিমূর্ত ধারণার যে কনসেপ্টটা, এটা পরবর্তীকালে তোমাদের মধ্যে থেকে যদি কেউ দর্শন শাস্ত্র নিয়ে মানে বৃহত্তর ক্ষেত্রে যায়, সে খুব ভালো করে জিনিসটা জানতে পারবে। ঠিক আছে, এখন এটুকু জেনে রাখো যে রাষ্ট্র হলো একটা বিমূর্ত বিষয়, আর এর মূর্ত প্রকাশ হলো আমাদের সরকার। রাষ্ট্র সরকারের দ্বারাই তার নিজের যাবতীয় কার্য সম্পাদন করে। তাই সাধারণ মানুষ কি ভেবে বসে, সাধারণ মানুষ এটাই ভেবে বসে যে রাষ্ট্র মানে সরকার। অর্থাৎ এখন যদি আলোচনা খিস্তে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বর্তমানে যে সরকার আছেন বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা সাধারণত কী ভাবি যে এনারাই রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু তা নয়। এনারা কি পরিচালনা করছে, এরা ভারতীয় সরকার বা জাতীয় সরকারটাকে পরিচালনা করছে। এরা নিজেদের ওই একটা নির্দিষ্ট সংখ্যক, মানে 543খানা এমপি নিয়ে একটা সরকার চালনা করছে, কোনো মতেই রাষ্ট্র চালনা করছে না। এবার পরবর্তী টপিক, আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা থেকে আসি, কিন্তু তার আগে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান প্রথম সাবজেক্ট বা নতুন সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সবারই যদি একটা করে জনক থাকে, বেশিরভাগ অধ্যয়নের ক্ষেত্রে শাস্ত্রের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে আমি যার নাম উচ্চারণ করতে পারি বা যার নাম আলোচনা করা উচিত, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। ঠিক আছে, এবার রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে কী হলো, রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। আমার পরবর্তীকালে টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হলো যে মানব সমাজ ও মানব সভ্যতার ক্রমবিবর্তন, মানে যখন একটা সময় থেকে একটা সময় ক্রমশ বিবর্তন হচ্ছে মানব সভ্যতার। তাই মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে রাষ্ট্রেরও যে ধ্যান ধারণা ছিল সেটারও বিবর্তন ঘটেছে, যার ফলে একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া কোনো মতেই সম্ভব নয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন রকম মত তারা প্রেরণ করেছে। আমরা তাদের এই মতবাদকে একটা গ্রহণযোগ্য মতবাদ হিসাবে দেখে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আর একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক মতবাদ। এবং সবশেষে যে মতবাদটা বলবো সেটা হচ্ছে সর্বজন গ্রাহ্য মতবাদ, মানে দুটোকে মিলিয়ে একটা সাধারণভাবে তৈরি হচ্ছে যে মতবাদ, সেটা হচ্ছে সর্বজন গ্রাহ্য মতবাদ। তো আমার প্রথম টপিক হচ্ছে কি, প্রথম টপিক হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে সাধারণত সনাতন বা সাবেকি সংজ্ঞা বলা হয়। সনাতন ধারণা অনুসারে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি যে শাস্ত্রে আলোচিত হয় তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করা হয়। অর্থাৎ যারা সাধারণত রাষ্ট্রকে রাষ্ট্রকেন্দ্রিক বলার পক্ষপাতী, সেটাই হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এর অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন অধ্যাপক গার্নার। কে ছিলেন না, অধ্যাপক গার্নার ছিলেন রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার অন্যতম প্রবক্তা। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কি বলছে, যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা হলো যে শুধুমাত্র রাষ্ট্রই রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়, এর বাইরেও বেশ কিছু প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত থাকে, যেমন বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, চাপসৃষ্টি গোষ্ঠী প্রভৃতি নিয়েও রাষ্ট্র আলোচনা করে। তাই শুধুমাত্র রাষ্ট্রের আলোচনার বিষয়ের মধ্যে শুধু রাষ্ট্র থাকবে তা না, রাষ্ট্রের বাইরেও অনেক জিনিস আলোচনার মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এর প্রধান প্রবক্তা কারা? এর প্রধান প্রবক্তা হচ্ছেন অ্যালান বল ও ডেভিড স্ট্যান। বোঝা গেল? পরবর্তী টপিক হচ্ছে সাব পয়েন্ট হচ্ছে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা। আমরা কী করেছি না, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দুটোকে যুক্ত করে আরেকটা সংজ্ঞা তৈরি হয়েছে, যেটা একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হিসাবে আলোচনা করা যেতে পারে। তো আমি সেটা বলছি যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে শুধু আলোচনাও করে না, তার সঙ্গে তার মূল্যায়নও করে। কী কী জিনিস সম্পর্কে? যে আন্তর্জাতিক আইন সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে, রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে, রাষ্ট্রের সংগঠন সম্পর্কে, পরিধি সম্পর্কে। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রথম যে টপিকটা হচ্ছে বা প্রথম সাব পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে প্রাচীন গ্রিস।
বলছে একটি শিক্ষা বিষয়ক স্বাস্থ্য হিসাবে 19 শতকে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হলো সুদূর অতীতকাল থেকে রাজনীতি সংক্রান্ত আলোচনার অবস্থিতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, যে সুদূর অতীতকাল থেকে রাজনীতি সংক্রান্ত আলোচনার অবস্থিতি ছিল বা উপস্থিতি ছিল। প্রথম ব্যক্তি হচ্ছেন 2500 বছর পূর্বে গ্রিসের প্লেটো নামে এক ভদ্রলোক প্রথম এই কাজটি করেছিলেন, বা ভদ্রলোক বলা ভুল হলো, রাষ্ট্রবিজ্ঞানী। ঠিক আছে, তার গ্রন্থের নাম কি ছিল? তার গ্রন্থের নাম ছিল রিপাবলিক। তিনি এই রিপাবলিক গ্রন্থ নিয়ে গ্রন্থের উপরই মানে গ্রন্থ থেকেই রাজনীতি সম্পর্কে আলোচনা করেছিলেন। তারপরে আরেক ব্যক্তি আসছেন, তিনি হচ্ছেন অ্যারিস্টটল, যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তার গ্রন্থের নাম ছিল পলিটিক্স। এটা লেখা হয়নি এতে ছবিতে, তাই পলিটিক্স গ্রন্থটা মনে রাখবে। ঠিক আছে, তিনি স্বতন্ত্র বিষয় হিসাবে রাজনীতিবিদ্যার ভিত্তি অ্যারিস্টটল গড়ে তুলেছেন। তো সর্বপ্রথম স্বতন্ত্র বিদ্যা হিসেবে রাজনীতিবিদ্যার ভিত্তি যিনি গড়ে তুলছেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল, যার গ্রন্থের নাম ছিল পলিটিক্স। এই পলিটিক্স থেকেই পলিটিক্যাল সায়েন্সের উৎপত্তি, নামটার উৎপত্তি। বোঝা গেল? এরপরের টপিক হচ্ছে ভারত। বলছে প্রাচীন গ্রিসের মতো প্রাচীন ভারতেও প্রায় একই সময় রাজনীতি সংক্রান্ত ভাবনা চিন্তার সূত্রপাত ঘটেছিল। অর্থাৎ প্রাচীন গ্রিসে যেই সময় হয়েছিল, ভারতেও ঠিক সেই সময়ই হয়েছিল। ভারতের একটা গ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ, যেটা আমরা সবাই জানি। ঠিক আছে, এই ঋগ্বেদে জাতিপ্রথা, রাষ্ট্রতন্ত্র, রাজার সার্বভৌমত্ব, অধিকার প্রভৃতি সম্পর্কিত আলোচনা হয়েছিল। মানে এই যে গণতান্ত্রিক সম্পর্কে, গণতান্ত্রিক কাঠামোর যে এগুলো প্রধান ব্যবস্থা, জাতিপ্রথা, রাষ্ট্রতন্ত্র, রাজার সার্বভৌমত্ব, অধিকার, এগুলো সম্পর্কে তখনই আলোচিত হয়েছিল। এবং পরবর্তীকালে এক ভদ্রলোক ছিলেন কৌটিল্য, যার প্রকৃত নাম চাণক্য। ঠিক আছে, তার রচিত অর্থশাস্ত্রে রাষ্ট্রের উদ্ভব ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা রয়েছে, যে রাষ্ট্রের উদ্ভব কেন হবে এবং রাষ্ট্রের উদ্দেশ্য কী হবে তার সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে অর্থশাস্ত্র। তার লেখা কৌটিল্য রচিত অর্থশাস্ত্র। এই কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল। ঠিক আছে, পরের সাব পয়েন্ট হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বা মধ্যযুগ। মধ্যযুগে একেশ্বরবাদ বিশেষত খ্রিস্ট ধর্মভিত্তিক রাজনীতি বিশেষভাবে প্রাধান্য লাভ করেছিল। একেশ্বরবাদ মানে হচ্ছে যে একই ঈশ্বর। ঠিক আছে, আমাদের এই একেশ্বরবাদের প্রধান প্রবক্তা বলা চলে আমাদের ওই যীশুখ্রিস্ট আমলে। মানে যীশুখ্রিস্ট তিনটে রূপ ছিল, একটা হচ্ছে পিতারূপে ঈশ্বর, পুত্ররূপে ঈশ্বর, পবিত্র আত্মারূপে ঈশ্বর। কিন্তু তিনটে আলাদা নয়, তিনটে মিলে এক, অর্থাৎ তিনজনই একটি ব্যক্তি ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে একেশ্বরবাদের মূল বক্তব্য। এই একেশ্বরবাদের প্রবক্তা কে ছিলেন? যে সেন্ট টমাস অ্যাকুইনাস। এই ব্যক্তিটি কি করেছিলেন? রাজনীতিকে একটি ব্যাপক শাস্ত্র হিসেবে দেখিয়েছিলেন। পরের সাব পয়েন্ট হচ্ছে নবজাগরণের পর্যায়। বলছে নবজাগরণের পর্যায়ে আমাদের নিকোলা ম্যাকিয়াভেলি এই ব্যক্তিটা কী করেছিলেন? যে রাজনীতি তত্ত্বকে বিজ্ঞানের স্তরে উন্নতি করেছিলেন এবং রাজনীতি থেকে নৈতিকতার পৃথকীকরণ অর্থাৎ মূল্যবান নিরপেক্ষ রাজনীতির প্রতিষ্ঠা তিনি করেছেন। কী করেছিলেন কাজটা? রাজনীতি তত্ত্বকে বিজ্ঞানের স্তরে উন্নতি করেছিলেন আর মূল্যবান নিরপেক্ষ রাজনীতির প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ঠিক আছে, এই জন্যে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নিকোলা ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান। তো ম্যাকিয়াভেলি আরেক নাম কি? নবজাগরণের সন্তান। ঠিক আছে, নবজাগরণের সন্তান তাহলে কাকে বলা হচ্ছে? ম্যাকিয়াভেলি। পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে ষোড়শ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ। ঠিক আছে, বলছে ষোড়শ শতাব্দীর ফরাসি চিন্তাবিদ যা বোদা সার্বভৌমত্বের যে তত্ত্ব উপস্থাপন করেছিলেন তাকে কেন্দ্র করে সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তার আবর্তিত হয়েছিল। তারপরে এই রাষ্ট্রটা কে ধরেছিলেন? তারপরে এই উন্নতির রাষ্ট্র ধরেছিলেন বা রাষ্ট্রচিন্তার আবর্তিত রাষ্ট্র ধরেছিলেন টমাস হব। ঠিক আছে, এবং পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীতে সংঘটিত শিল্প বিপ্লব, সালটা হচ্ছে 1760, ফরাসি বিপ্লব 1789 এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রাম 1776। এর প্রভাবে যে মতবাদটি ইংল্যান্ডের রাষ্ট্রচিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার নাম হচ্ছে হিতবাদ বা উপযোগিতাবাদ। এই হিতবাদ বা উপযোগিতাবাদের প্রধান প্রবক্তা ছিলেন জেরেমি বেন্থাম। তাহলে কি বলছে? যে অষ্টাদশ শতাব্দীতে সংঘটিত শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম প্রভৃতির প্রভাবে ইংল্যান্ডের রাষ্ট্রচিন্তা গভীরভাবে প্রভাবিত ছিল এবং একটা নতুন মতবাদ তৈরি হয়েছিল যার নাম হচ্ছে হিতবাদ। ঠিক আছে, এই হিতবাদের প্রধান প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম। পরের সাব পয়েন্ট হচ্ছে আচরণবাদ। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় নতুন দৃষ্টিভঙ্গি হিসাবে আচরণবাদের উদ্ভব ও প্রসার ঘটছে। ঠিক আছে, একটা সময় উদ্ভব হচ্ছে এবং তার কিছুদিন পর আস্তে আস্তে প্রসার হচ্ছে। রবার্ট ডাল বলে এক ভদ্রলোক ছিলেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় এই আচরণবাদটা একটা সময় তাত্ত্বিক বিপ্লবের রূপ নিয়েছিল এবং এই তাত্ত্বিক বিপ্লব হিসেবে যে ব্যক্তিটি এই নামটি উল্লেখ করেছিলেন তার নাম ছিল ডেভিড স্ট্যান, যিনি মূল্যবান কর্তৃপক্ষের একজন অন্যতম প্রবক্তা। পরের সাব পয়েন্ট হচ্ছে মার্ক্সবাদী ধারা। 19 শতকের মাঝামাঝি সময় থেকে উদারনীতিবাদী ধারাটির পাশাপাশি একটি মার্ক্সীয় ধারারও উৎপত্তি ও বিকাশ ঘটে। উদারনীতি ধারা একদিকে চলছে আর একদিকে চলছে কি? মার্ক্সীয় ধারা। ঠিক আছে, এই মার্ক্সীয় ধারাকে পরবর্তীকালে যিনি এগিয়ে নিয়ে গেছিলেন তার নাম ছিল লেনিন এবং বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থগুলোর নাম হচ্ছে দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন, দ্য স্টেট সেকেন্ড বই, থার্ড বই হচ্ছে ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম।
এটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য বই ওনার, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম প্রভৃতি গ্রন্থ। কী বলছে, এইসব রচনায় রাষ্ট্র সংক্রান্ত সমস্যার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বহারা শ্রেণীর সংগ্রাম, সমাজতান্ত্রিক রাষ্ট্র ও তার বিভিন্ন ধরনের কাজ প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কী কী আলোচনা হয়েছে, যে সর্বহারা শ্রেণীর সংগ্রাম, সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন কীভাবে গঠন হবে, সমাজতান্ত্রিক বিশ্লেষণ কীভাবে হবে এবং শ্রমিক শ্রেণীর একনায়কত্ব কীভাবে প্রতিষ্ঠিত হবে ইত্যাদি আলোচিত হয়েছে। পরবর্তী টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পাঠ করব। এখানে আমি 1, 2, 3 করে লিখেছি, কিন্তু ওটা তোমরা সাব পয়েন্ট করবে, ঠিক আছে। যেহেতু তোমরা 11, 12-এ আছে, সেক্ষেত্রে তোমার সাব পয়েন্ট করাটাই, সাব পয়েন্ট করলে নাম্বারটা অনেক বেশি পাবে, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট কী লিখবে, সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। তো আমি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, যেটা 1 নম্বর দেওয়া আছে, সেটা সম্পর্কে প্রথমে আলোকপাত করি। বলছে রাষ্ট্রবিজ্ঞান পাঠ না করলে কোনো ব্যক্তির পক্ষে সঠিকভাবে, অর্থাৎ রাজনৈতিক দিক থেকে সচেতনভাবে তার নাগরিক অধিকার ভোগ বা রক্ষা করা যেমন সম্ভব নয়, তেমনি রাষ্ট্র, সরকার কিংবা সমগ্র বিশ্বের প্রতি তার যে কর্তব্য রয়েছে সে সম্পর্কে তার ধারণা সঠিকভাবে জানা হয় না। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যদি আমি পাঠ না করি, রাজনৈতিক দিক থেকে যেমন আমি সচেতন হতে পারবো না, এবং আমার নিজের রাষ্ট্রের প্রতি যে একটা সামান্যতম কর্তব্য আছে, সেই কর্তব্যটা আমি নিজের সম্পর্কে জানতে পারবো না। তারপরে মানে পয়েন্টটা কী হচ্ছে, কি বুদ্ধিবৃত্তির বিকাশ। রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পাঠ করব, বলছি রাষ্ট্রবিজ্ঞানের দ্বারা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আমরা অবহিত হই, এবং যার ফলে দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত স্বরূপ আমরা উপলব্ধি করতে পারি, ঠিক আছে। ফলে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থায় উৎকৃষ্ট বলে মনে করা ছাড়া ফলে নিকৃষ্ট কোনো রাষ্ট্র ব্যবস্থাকে আমরা উৎকৃষ্ট বলে মনে করব না। যার ফলে আমাদের কী হচ্ছে, বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে। কী হবে না, যদি আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পাঠ না করি, বিভিন্ন তত্ত্ব সম্পর্কে হব না রাষ্ট্র সম্পর্কে, তাই নিকৃষ্ট রাষ্ট্রকে আমরা প্রকৃত রাষ্ট্র বলে উল্লেখ করব, তখন আমাদের বুদ্ধিবিদ্যার নাশ হবে। বোঝা গেল। 3 নম্বরটা কি আছে, সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন। বলছে সর্বোপরি রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন সমাজ, রাজনীতি, প্রশাসন প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, অন্যদিকে তেমনি অর্জিত জ্ঞানের সাহায্যে সমাজের মধ্যেকার নানাবিধ সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হয়। বোঝা গেল, শুধুমাত্র জ্ঞান অর্জন করতে পারে সেরকমও নয়, একটা সমাজে নানা রকম সমস্যা থাকে, সেটা সম্পর্কে সাধারণত সমাধান করতে যে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। বোঝা গেল। আমাদের পরবর্তী টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। বলছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বেশ কিছুটা মতবিরোধ লক্ষ্য করা যায়। তবু তাদের বেশ কিছু মতকে একত্রে করে সাধারণত 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবেকি অভিমত, একটা হচ্ছে সাম্প্রতিক অভিমত, একটা হচ্ছে মার্ক্সবাদীদের অভিমত, ঠিক আছে। এবং সাবেকি অভিমতের মধ্যে বেশ কিছু সাব পয়েন্ট পাওয়া যাবে, এবং সাম্প্রতিক অভিমতের মধ্যে বেশ কিছু সাব পয়েন্ট পাওয়া যাবে। বোঝা গেল। এই সাবেকি অভিমতের প্রথম সাব পয়েন্টটা কি, রাষ্ট্র অথবা সরকার। বলছে রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা সনাতন আলোচনার ধারাটির উৎপত্তি ও বিকাশ ঘটেছে, ঠিক আছে। এই সাবেকি অভিমতের প্রধান প্রবক্তা হচ্ছে গানার কি বলছে, গানারের বক্তব্য হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি পুরোটাই রাষ্ট্রকে নিয়ে, অর্থাৎ রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা সনাতন মতবাদ এগিয়ে চলেছে, এবং রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই এই বক্তব্যটা কার, এই বক্তব্য হচ্ছে গানারের। বোঝা গেল। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, এবং তার বাস্তব রূপ হচ্ছে সরকার। পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ক্ষেত্রে পরিধি বিস্তার। বলছে যে রাষ্ট্র শুধুমাত্র সরকার এবং রাষ্ট্র দুটো আলাদা আলাদা মতবাদ নয়, দুটোকে নিয়েই রাষ্ট্র, ঠিক আছে। এরা কি করতে চেয়েছে, যে রাষ্ট্র এবং সরকার দুটোর মধ্যে সমন্বয় সাধন করে দুটোকেই একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত করতে হয়েছেন। এই ব্যক্তিগুলোর মধ্যে কারা কারা আছেন, এই ব্যক্তিগুলোর মধ্যে যারা আছেন তারা হচ্ছেন গিলক্রিস্ট, গ্যাটেল ও লেস্কি প্রমুখ। পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার সীমাবদ্ধতা, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। কেমন, বলছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার তীব্র বিরোধিতা করেন। তাদের মতে এরূপ আলোচনা কি না, সংকীর্ণত দোষে দুষ্ট। ম্যাকেঞ্জি এই ধরনের আলোচনাকে অত্যাধিক আইনমুখী, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলে বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন না, ম্যাকেঞ্জি। কি বলে বর্ণনা করেছেন, যে খামখেয়ালিপূর্ণ এবং কৃত্রিম, ঠিক আছে। আর এই মতবাদটা কি না, এই মতবাদটা অনেক সংকীর্ণতা দোষে দুষ্ট। সংকীর্ণতা বলতে কী বোঝায়, সংকীর্ণতা বলতে বোঝায় যে কোনো মতবাদটাকে খুব ছোট করে দেখা, এই ছোট করে দেখাটাই হচ্ছে সংকীর্ণতা। পরবর্তী টপিক হচ্ছে সাম্প্রতিক অভিমত। এই সাম্প্রতিক অভিমত সম্পর্কে একটু বলে নিই। বলছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার যে ধারাটা ছিল তার সমালোচনা হওয়ার পর গ্রাহাম ওয়ালস, আর্থার বেন্টলে, ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল, ডেভিড স্ট্যান। এখানে একটা বলে রেখে, এই আর্থার বেন্টলি আছে, সেটাও কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। ইংরেজি বানানটা দেখবে, ইংরেজি বানানটা সবসময় একই থাকে। বলছে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক বিরোধ, মীমাংসা প্রভৃতি সম্পর্কেও আলোচনা করবে। এটা হচ্ছে সাম্প্রতিক অভিমতের
একটা ভূমিকা। এবার সাম্প্রতিক অভিমতে আমি প্রত্যেকটা ছোটো ছোটো সাব পয়েন্টগুলো আলোচনা করলেই বোঝা যাবে, ঠিক আছে। তো প্রথম সাব পয়েন্ট হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠী সংক্রান্ত আলোচনা। ভোটদাতা হিসাবে ব্যক্তির আচরণ যেমন আলোচনা ক্ষেত্রে অন্তর্ভুক্ত, ভোটদাতা হিসাবে ব্যক্তির আচরণ যেমন আলোচনা অন্তর্ভুক্ত, তেমনি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীরও স্বতন্ত্র ভূমিকা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠী দুজনকে সংক্রান্ত আলোচনা। একটা হচ্ছে ব্যক্তি হলে ভোটদাতা হিসেবে ব্যক্তি এবং চাপ সৃষ্টিকারী হিসেবে গোষ্ঠী, দুজনই অন্তর্ভুক্ত। এই সাম্প্রতিক অভিমতের দ্বিতীয় সাব পয়েন্ট হলো প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা। কি বলছে? প্রভাবশালী বলতে সেই সব ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায় যারা নিজেদের প্রভাব অর্থাৎ রাজনৈতিক ইচ্ছাকে অপরের উপর চাপিয়ে দিতে পারেন। অর্থাৎ কি বলছে? নিজেদের রাজনৈতিক ইচ্ছাকে অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়াটাই হচ্ছে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা। এবার আমি তৃতীয়টা আলোচনা করব। 3 নম্বর সাব পয়েন্ট হচ্ছে ক্ষমতা সংক্রান্ত আলোচনা। বলছে রবার্ট ডাল, অ্যালান বল প্রমুখ কি বলছেন যে ক্ষমতা ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকে রাষ্ট্রের আলোচনা ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছেন। কি জিনিসটা? ক্ষমতা আর ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা। অ্যালান বলের বক্তব্য যে রাজনীতির মূল আলোচনাই হলো রাজনৈতিক ক্ষমতা। বোঝা গেল? এবার হচ্ছে তার পরের পয়েন্ট হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। বলছে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণকারী রাজনৈতিক মতাদর্শের আলোচনাকে রাষ্ট্রনৈতিক বা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্যতম গুরুত্ব দিক বলে বিবেচনা করেন। ঠিক আছে। এসব মতাদর্শের মধ্যে উল্লেখযোগ্য হলো উদারনীতিবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ প্রভৃতি গুরুত্বপূর্ণ। কি বলছে? ব্যাপারটা বলছে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণকারী এই যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে বেশ কিছু মতবাদ আছে। ঠিক আছে। মতবাদগুলো কি কি? উদারনীতিবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের মূল বক্তব্য কি? রাজনৈতিক মতাদর্শ হচ্ছে এই সাম্প্রতিক অভিমতের একটা অন্যতম টপিক, যেটা রাষ্ট্রের ক্ষেত্রে অন্যতম উপাদান। এবার আসছে মার্ক্সীয় অভিমত। মার্ক্সেরা সাবেকীয় অভিমত এবং সাম্প্রতিক অভিমত দুটোকেই সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। তারা দুটোকেই বলেছেন অবৈজ্ঞানিক এবং অবাস্তব। তাদের মতে রাষ্ট্রের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় কার্যের বিভিন্ন রূপ, লক্ষ্য ও বিষয়বস্তু নির্ধারণকেই মার্ক্সবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। কী কী জিনিস? রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় কার্যের বিভিন্ন রূপ, লক্ষ্য ও বিষয়বস্তু নির্ধারণ। বোঝা গেল? এবার আমি প্রথম অধ্যায়ের শেষ টপিক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য তা নিয়ে পক্ষে এবং বিপক্ষে যে ডিবেটটা আছে সেটা সম্পর্কে আলোকপাত করব। বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি শ্রেষ্ঠ বিজ্ঞান। কে বলেছেন? না, অ্যারিস্টটল বলেছেন। মন্তেস্কু, হবস, কোচ প্রমুখ ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে স্বীকার করে তার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু বেশ কিছু ব্যক্তি আছেন যারা তাদের বিপক্ষে বলেছেন। তো বিপক্ষে যে প্রথম টপিকটা আছে সেটা হলো বিষয়বস্তুর ব্যাপকতা। বলছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল এবং অনিশ্চিত। তাই পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার মতো এই রাষ্ট্রবিজ্ঞানকে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব নয়, এবং যা বিশ্লেষণ পর্যবেক্ষণ করা সম্ভব হয় না তা কখনোই বিজ্ঞান পদবাচ্য হতে পারে না। তার 2 নম্বর সাব পয়েন্টে কি আসছে? ধারাবাহিকতা অভাব। বলছে যে কোনো বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে তার মধ্যে ধারাবাহিকতা বিশেষভাবে লক্ষ্য করা যায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে এরূপ কোনো ধারাবাহিকতা থাকে না। তাই একে বিজ্ঞানের পর্যায়ে ফেলতে সম্মত নয় কোন ব্যক্তি? এবং ব্যক্তির নাম হচ্ছে কোথ। এই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোনো রকম গবেষণা চালানো যায় না, তাই বিভিন্ন পদ্ধতির আলোকপাত করা হয় রাষ্ট্রবিজ্ঞানে, যেমন পরীক্ষণমূলক পদ্ধতি, পর্যবেক্ষণমূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। কিন্তু সর্বক্ষেত্রে এটাই দেখা যায় কোনোটাই গ্রহণযোগ্য নয়, সবকটার মধ্যে কোনোটাই যে সর্বতভাবে গ্রহণযোগ্য কোনোটাই মতবাদ নয়। তারপরে আরেকটা টপিক আসছে 4 নম্বরে আলোচনা, যেটা বলছে কোনো নিয়ম মেনে চলে না। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান কোনো নিয়ম মেনে চলে না, অর্থাৎ ভবিষ্যৎবাণী সম্ভব নয়। যেহেতু রাষ্ট্রবিজ্ঞান কোনো রকম নিয়ম মেনে চলছে না, তাই তার ভবিষ্যৎবাণী সম্ভব নয়। বোঝা গেল? তবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষেও বেশ কিছু যুক্তি আলোকপাত করা যেতে পারে। তো প্রথম যে যুক্তিটা সেটা হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সম্ভব। বলছে পর্যবেক্ষণে অভিজ্ঞতার মাধ্যমে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সম্ভব করা যেতে পারে। তারপর টপিক হচ্ছে কি বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা বর্তমান। বলছে যারা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ধারাবাহিকতা নেই বলে সমালোচনা করেছিলেন, তারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সঠিক মতবাদ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা তারা প্রেরণ করতে পারেনি, বা রাষ্ট্রবিজ্ঞানকে সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। কারণ কি? রাষ্ট্রবিজ্ঞান একাধিক স্তর অতিক্রম করে বর্তমান স্তরে উপনীত হয়েছে। ঠিক আছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ধারাবাহিকতা আছে বলেই বর্ণনা করা যেতে পারে। পরের টপিক হচ্ছে তথ্য ও তথ্যের উপর সমান গুরুত্ব আরোপ। রাষ্ট্রবিজ্ঞান তথ্য অপেক্ষা তত্ত্বের উপর যে বিশেষ গুরুত্ব আরোপ করেন সেটা কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ পড়লেই আমরা বুঝতে পারবো। তাই শুধুমাত্র যে তথ্যের উপর এরা গুরুত্ব দান করে না তা নয়, এর সাথে সাথে তথ্যকেও এরা গুরুত্ব দেয়। ঠিক আছে।
তবে সর্বোপরি আমরা যতই বলি না কেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান, কিন্তু সর্বোপরি আমাদের এটাই বলতে হয় রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে নানা অসঙ্গতি রয়েছে, এবং এই নানা অসঙ্গতির দরুন আমরা রাষ্ট্রকে শুধুমাত্র অসম্পূর্ণ বিজ্ঞান ছাড়া কিছুই বলতে পারি না। আজকে আমার টপিকটা এখানেই শেষ হলো। ধন্যবাদ। যদি সামান্যতম কোনো মনে সংশয়ের উদ্বেগ হয় তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।